একটা সময় কিন্তু এই আইল্যান্ডটা পুরো বালিয়াড়ি আর বালিয়াড়ি ছিল। তারপর আস্তে আস্তে পলি জমতে জমতে সমুদ্রের মাঝে কিন্তু এই দ্বীপের সৃষ্টি হয়েছে, এই দ্বীপের সৃষ্টি হয়েছে, এই দ্বীপের সৃষ্টি হয়েছে। ও কি রাস্তা, সুদূর পুরো সমুদ্র বলতে পারেন, এটা কিন্তু সমুদ্র। ঠিক এই ঘাট দিয়ে এখন আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। তাহলে কত লোকের পেট চলবে? একদম ঠিক। এবার ভেবে নাও, আমি বলছি জোর গলায় বলছি, হয়তো আমি বলে খারাপ হয়ে যাবো, হয়তো আমি বলে খারাপ হয়ে যাবো, কিন্তু উপকার এখানকার আছে কত লোকের হবে। হ্যাঁ, নাম খারাপ হচ্ছে। এবারে কেউ যে এখানে সুন্দর করে একটু ঘুরে ভিডিও বানিয়ে দেখাবে, সেই ইউটিউবাররাও আসতে মানে কেমন একটা দ্বিধাবোধ করবে যে কি টোটো অটো যে যাতায়াত ব্যবস্থা যেটা আসল এখানটায়, সেই জিনিসটা নিয়ে নোংরামি চলছে। এই জিনিসটার জন্য তো কেউ আসতেই চাইবে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের এখন ডেস্টিনেশন হলো মৌসুনী আইল্যান্ড। তো মৌসুনী আইল্যান্ড যেতে গেলে আপনারা যদি বকখালিতে থাকেন, হোটেল নেন, তাহলে মৌসুনী আইল্যান্ড কিভাবে যাবেন এবং কত কম খরচে আপনারা পৌঁছে মৌসুনী আইল্যান্ড ভালোভাবে ঘুরে আবার রিটার্ন বকখালিতে আসতে পারবেন, কত টাইমিংয়ের মধ্যে, সেইটাই ফুল ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দেব। ঠিক আছে, তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আজকের দিনটা কার কার টোটোতে ঘুরছি এবং তাদের ফোন নম্বর সহ আমি আমার এই ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা নিজের ইচ্ছে মতন এখানে যখন ঘুরতে আসবেন কল করে নেবেন। আশা করি আপনাদের অনেক অনেক সুবিধা হবে। ফেরি দেখুন, লাইন দিয়ে ফেরি। আমরা এখন যাচ্ছি পাতিবুনিয়া ঘাটের দিকে, খেয়া ঘাট। আপনি হাতে নিন, ঠিক ঘুরে। সো গাইস, এখন কিন্তু আমরা চলে আসলাম পাতিবুনিয়া ঘাট। এখান থেকে আমরা নৌকো পারাপার হয়ে যাব মৌসুনী আইল্যান্ড আপনাদের নিয়ে। ঠিক আছে, যাওয়ার আগে যেই টোটোতে করে আমরা এসছি, তো সেই টোটো কাকার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দিই আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, কিন্তু ওদের যারা হোটেল মালিক যারা, তারা কিন্তু গেস্টের সাথে ভালো সুবিধা করতে পারছে না, ব্যবহার করছে না। যদি বলো কেন কি ব্যবহার করছে না, এই যে দু তিন দিন যে অনুষ্ঠানটা হলো, এবার কি আমি একটা হোটেল নিয়েছি, তো আমার কারেন্ট আছে আমি জানি, কিন্তু জেনারেটরটা ঠিক আছে কিনা এটা কিন্তু হোটেল মালিককে জানতে হবে। এই যে যেদিনকার ঝড়টা হলো, হ্যাঁ, ওই দিনকার কারেন্ট তো চলে গেছে, কিন্তু তাহলে তোমার ব্যবহারটা কি, যে জেনারেটর আমাকে ঠিক রাখতে হবে। আমি কিন্তু পয়সা দিয়ে এখানে থাকছি, হ্যাঁ, তাহলে আমাকে কি পরিষেবাটা ভালো দিচ্ছে? পরিষেবাটা ভালো হয়নি। এই পরিষেবাটা এটা কি মৌসুনী আইল্যান্ডের পরিষেবাটা ভালো হচ্ছে না এখনো পর্যন্ত? হ্যাঁ, বর্তমান আগে কিন্তু ভালো ছিল, আমি শুনি আগে ভালো ছিল, এখন হচ্ছে না। আপনারা কি এখানে পার্কিং? আমি পার্কিং, এই জাকিরদা পার্কিং মানে আমি। আপনি এখানে পার্কিং এর মেন, আপনি হচ্ছে জাকিরদা? হ্যাঁ, আমি জাকির। আচ্ছা। মানে এখানে যারা মৌসুনী আইল্যান্ডের জন্য ঘুরতে আসছে, থাকতে আসছে, তারা গাড়ি পার্কিং এখানে করে তবেই যাচ্ছে। আবার ওইখান থেকে ওপার থেকে আবার ঘুরে আসার সময় মৌসুনী আইল্যান্ড থেকে এই পারে এসে গাড়ি নিয়ে আবার তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। মানে মৌসুনী আইল্যান্ড যেতে গেলে আপনাকে জলপথ, এখানের পরে জলপথ পার হতে হবে। জলপথ পার, নৌকা পেরোতে হবে। হ্যাঁ, মানে গাড়ি যাবে না, গাড়ি পার্কিং করে ওপারে যেতে হবে। আচ্ছা, 2 চাকাও যাবে না, মানে মোটরসাইকেল যাবে? মোটরসাইকেল যেতে পারে, 4 চাকা যাবে না। আচ্ছা। আর এখানে মোটরসাইকেল পার্কিং কত? মোটরসাইকেল আমরা 50 টাকা। 50 টাকা কদিনের জন্য? ওই 24 ঘন্টা। একদিন 24 ঘন্টার জন্য, আর 2-3 দিন জায়গা থাকছে তাদের জন্য সেই হিসাব হবে। আর 4 চাকা? 4 চাকা 100 টাকা, 150 টাকা, 200 টাকা। আবার গাড়ি উপরে 24 ঘন্টা গাড়ির উপরে 100 টাকা করে শুরু। হ্যাঁ। তো এই হচ্ছে মৌসুনী আইল্যান্ডের যাওয়ার আগে পাতিবুনিয়া ঘাটের সামনে এই জাকিরদার গাড়ি পার্কিং। ওনার মুখ থেকে শুনলাম, মানে ওনারা কিন্তু এখানকার বাসিন্দা, ওনারা সব থেকে বেশি এখানের সম্বন্ধে জানেন। তো মৌসুনী আইল্যান্ড সম্বন্ধে ওনার কাছে যে রিভিউ শুনলাম, খুবই খারাপ লাগছে। আগে ভালো ছিল, উনি নিজেও বললো, এখন ইদানিং একটু সমস্যা করছে। ঠিক মতন মেনটেনেন্সগুলো ওনারা কিন্তু রাখতে পারছে না। যে পাবলিক, আমরা যে পর্যটকরা আসছে অনেক আশা নিয়ে, ভালো মানে এখানে অনেক আশা নিয়ে আসছে, খুব সুন্দর এনজয় করবে, 2-3টে দিন কাটাবে। তো সেখানে যদি কারেন্টের সমস্যাটাই সবার গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা কারেন্ট, সেই কারেন্টের সমস্যাটা যদি হয়ে যায়, ঝড় বিদ্যুৎ হলে একটা জেনারেটরের একটা ব্যবস্থা অবশ্যই রাখা উচিত। সেই জিনিসটা কিন্তু এখন এই মুহূর্তে এনাদের নেই। ঠিক আছে,
সমস্যা হচ্ছে, তো এটাকে খুব তাড়াতাড়ি যদি ঠিক করে নিতে পারে খুবই ভালো হয় আর কি। তো আমরা যাচ্ছি সেই বিষয়টা নিয়ে, ওখানেও কিছু কথা রাখবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর যাই হোক দাদা, খুব ভালো লাগলো। তার মধ্যে কিছু ভালো আছে, হ্যাঁ তার মধ্যে ভালো আছে, সবাই নয়, খারাপ তা না। হ্যাঁ যাই হোক, সব মিলিয়ে মিশে সবাইকেই ভালো হলে তাহলে সবারই ভালো হবে। তো এখন দু একজন এরকম করছে, খারাপ করছে, তাদেরকে আমি বলবো যাতে আরও সুন্দরভাবে তারা ম্যানেজমেন্টটা করে আগামী দিন, এইটাই আশা করবো আর কি তাদের কাছে আমরা। তো যাই হোক, আচ্ছা কাকা আপনার ফোন নম্বরটা একটু বলে দিন যদি কেউ ফোন করে। 9734838319। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম গোবর্ধন বেরা। বাহ, ঠিক আছে, আপনারা শুনে নিলেন, এই কাকারও ফোন নম্বর আমি দিয়ে দিলাম, আপনারা যা ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আসবেন আগে থেকে ফোন করে নেবেন, কারণ এনারা কখন কোন রিজার্ভ নিয়ে চলে যাবে, তার আগে যদি ফোন করে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমরা ওখান থেকে যে এখন মৌসুনি আইল্যান্ডে আসলাম, ধরুন মৌসুনি আইল্যান্ডে যদি ধরুন দুজন কেউ আসলো কোনো কারণে, ধরুন কোনো ইউটিউবারই আসলো, ঠিক আছে, ইউটিউবার আসলে বেশিরভাগ দুজন কি একজনই থাকে, ঠিক আছে। তো তাদের জন্যে আপনি বকখালি থেকে ধরুন মৌসুনি আইল্যান্ড তারা ঘুরিয়ে এইভাবে আমার মতন যাবে রিটার্ন আবার, তা তাদের জন্য আপনি কীরকম সুবিধা দেবেন? ধরুন একা আসছে বা দুজন এসছে, একা আসছে বলতে রিজার্ভ করতে হবে। রিজার্ভ করলে এখানে আমরা এখান থেকে মৌসুমী আইল্যান্ডকে এখানে নিয়ে আসবো, মানে এই পাতিবুনিয়া ঘাট অবধি আপনি ছাড়বেন। হ্যাঁ ছাড়বো। এবার ফেরার সময় এখানকার এখানকার ইউনিয়নের গাড়ি আছে, এখানকার ইউনিয়নের গাড়ি 10 মাইল পর্যন্ত ওনারা পৌঁছে দেবে, আবার 10 মাইল থেকে আমরা বকখালি নিয়ে যাবো। আচ্ছা, 10 মাইল মোড় অবধি এখান থেকে যেতে পারবে ফেরার সময়। আর আসার সময় আমরা নিয়ে আসবো। ফেরার সময় এখান থেকে 10 মাইল মোড় এখানকার টোটো কত নিতে পারবে? আমি ঠিক বলতে পারবো না, কারণ এখানে আচ্ছা জেনে, আচ্ছা এখানকার টোটো 10 মাইল অবধি কততে যাচ্ছে সেটা আমি পরে বলে দিচ্ছি ভিডিওর শেষের দিকে। 15 টাকা ইনি বললেন, 15 টাকা করে 10 মাইল অবধি। আর 10 মাইল থেকে এবার যায় বকখালি বাস স্ট্যান্ড অবধি টোটোতে করে 25 টাকা পার হেড 25 টাকা। আচ্ছা শুনে নিলেন, পার হেড 25 টাকা 10 মাইল থেকে বকখালি অবধি, ঠিক আছে। আর এখান থেকে আর এই পাতিবুনিয়া ঘাট থেকে মানে বকখালির উদ্দেশ্যে যখন আপনারা রওনা দেবেন, রিটার্ন যাবেন, তখন কিন্তু 10 মাইল অবধি যে যাবেন এখান থেকে 10 মাইল মোড় অবধি, সেই 10 মাইল মেন রোড অবধি যেতে 15 টাকা পার হেড, ঠিক আছে। আপনার নাম বলুন? আমার নাম শেখ জাকির হোসেন। শেখ জাকির হোসেন, আপনি পরিচয় এখানকার স্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা। আর এই পার্কিংটা আপনার, এই ঘরগুলো যা আছে সব আপনারই জমি? হ্যাঁ। আর এই পার্কিংটা বড় পুরো আপনার? আচ্ছা, আপনি বলুন এবারে কি বলতে চাইছেন? বলতে চাইছি যে শিয়ালদা থেকে ট্রেনে আসছে যাত্রী, আচ্ছা, নামখানা নারায়ণপুরে নেমে গেল, আচ্ছা, এবার ওখান থেকে টোটোয় আসলো পাতিবুনিয়া খেয়াঘাট, আচ্ছা, 50 টাকা পার হেড। স্টেশন থেকে আসছে, নামখানা স্টেশন থেকে পাতিবুনিয়া ঘাট অবধি 50 টাকা করে পার হেড। আচ্ছা। আবার নারায়ণপুরের গাড়িওয়ালা নিল 50 টাকা করে। আবার আমার পাতিবুনিয়া টোটো বলছে যে আমরা যখন ফেরত যাবে, গেস্টরা যখন চলে আসলো মানে আশা করে যে ঠিক আছে 50 টাকা করে আসলাম, যাওয়ার সময় 50 টাকা করে ফেরত যেতে পারবো। আচ্ছা, তখনই আমাদের এখানকার টোটো বলছে, ঘাটে টোটো বলছে যে 80 টাকা পার হেড না দিলে আমরা যাবো না। যে আমরা এসছি 50 টাকা, আমরা বাড়ি যাওয়ার সময় 80 টাকা কি করে হয়? এইটা টাইমিং কটার সময়, মানে দিনের বেলা বা রাত্রে বেলা যখন তখন? হ্যাঁ, যখন তো রাত্রে তো হলে রাতে তো কোনো কথাই নেই, মানে দুপুরে বিকাল বেলা হলেও মানে এখুনিও যদি হয়, এখুনি যদি একটা গেস্ট আসে, ধর 5 জন গেস্ট এসে, আমাদের এইখানকার গাড়ি বলবে যে 80 টাকা করে পার হেড দিতে হবে। কিন্তু ওরা তো এসছে কালকের 50 টাকা করে পার হেড। এটা তো মানে আপনার কি মানে অন্যায় তো এটা? 30 টাকা বেশি, মানে আমি যদি হয় আমি কি দেবো কিনা বলো না? না, এটা তো অন্যায়, আমার তো পুরো ঘোর অন্যায় জিনিসটা হচ্ছে। এটাকে ঠিক করতে গেলে আপনি কি মানে কোথায় বললে এটা ঠিক হবে সেটা আপনি বলতে চাইছেন? হ্যাঁ, কোথায় বললে ঠিক হবে? তো এখানে লোকাল আপনাদের ইউনিয়নের কোনো ব্যাপার নেই? এখানে ইউনিয়ন কেন, এখানে তো সিকিউরিটি বসেই আছে 24 ঘন্টা। ওরাও তো শুনছে, ওরা জানছে, ওরা কাই কিছু বলেনি। এইগুলো তো এক প্রকার এই যে অঞ্চলের যে টুরিস্ট প্লেস, এটা যে একটা ভ্রমণের জায়গা, হ্যাঁ, এই জায়গাটার বদনাম হচ্ছে তো, বদনাম হচ্ছে। আর মানুষ পর্যটকরা তো আস্তে আস্তে আসা বন্ধ করে দেবে। এটা তো এক প্রকার মানে খারাপই যে মানে স্টেশন থেকে আসছে 50 টাকা করে টোটো নিয়ে রিজার্ভ পার হেড, ঠিক আছে। এবার তারা ঘুরতে আসছে মৌসুনি আইল্যান্ড, ঘুরে ঠুরে রিটার্ন যাওয়ার সময় তারা ভাবছেন 50 টাকা করে যখন এসছি 50 টাকা করে আবার ছেড়ে দেবে আমাদের। এখানকার টোটোওয়ালারা জোর জুলু মানে 80 টাকা করে না হলে যাবো না নিয়ে। এটা কি বলবেন? হচ্ছে এটা বাজে, একদমই ঠিক, এটা সবার মানে প্রশ্ন, কিন্তু সবাই বলে উঠতে পারছে না। রেটের কোনো ফিক্স রেট নেই। আমি জিজ্ঞেস করলাম, ওদের কোনো চার্ট কোনো ফিক্স নেই। তো এই চার্টটা ওদের না তৈরি হচ্ছে, ততদিন কোনো রকম কোনো সলিউশন আসবে। এরা কি করছে, যেখানে 30 টাকা ভাড়া, কখনো 50, কখনো 100, কখনো এরকম বলছে। তো দেখুন, পার্টিকুলার একটা রেট না থাকলে তো খুবই মুশকিল। এটা মানে বাইরে থেকে যারা আসছে তাদের জন্য সুবিধা একটা রেট থাকলে, আর কেউ কোনো রকম 2 নম্বরই করতে পারবে না, যে কারুর মধ্যে কারুর মনোমালিন্য হবে না, কোনো অশান্তি হবে না। এই জিনিসটা তো এখন অশান্তি হ্যারাস হচ্ছে, কিন্তু ভ্রমণকারী আমাদের মতন যারা ভ্রমণ পিপাসু মানুষ তারাই কিন্তু হ্যারাস হচ্ছে।
হ্যারাস হচ্ছে আর এই জায়গাটার নাম খারাপ হচ্ছে। আর নাম খারাপ হচ্ছে। এবারে কেউ যে এখানে সুন্দর করে একটু ঘুরে ভিডিও বানিয়ে দেখাবে, সেই ইউটিউবাররাও আসতে মানে কেমন একটা দ্বিধাবোধ করবে যে কি তো এখানে তো রীতিমতন মানে টোটো অটো যে যাতায়াত ব্যবস্থা যেটা আসল এখানটায়, সেই জিনিসটা নিয়ে নোংরামি চলছে। এই জিনিসটার জন্য তো কেউ আসতেই চাইবে না। আস্তে আস্তে বকখালি তো এমনি এখন পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে মানুষ যা পর্যটকরা না আসলে মানে আস্তে আস্তে আরও খারাপের দিকে যাবে। তো সেই জায়গাটা যদি আপনাদের ভালো করতে হয় তাহলে আপনাদেরকেই উদ্যোগ নিতে হবে। এখানকার যারা টোটো স্ট্যান্ডের লোকাল বাসিন্দা আছে কিংবা আমার তো সেটাই মনে হয় যে আর তারা একসাথে হয়ে একটা কমিটি গঠন করা বা একটা রুলস মেনটেন করে সবাইকে চলতে হবে। সেটা নিয়ে থানাতে একটা পিটিশন জমা দিতে হবে, সবার মিলে একটা কাগজপত্র লিখিত থানাতে জমা দিতে হবে। এই হচ্ছে নিয়ম আমার মতে বলে, তাই তো? একটা লিমিটেড ফেয়ার না হলে সবার প্রবলেম। যে এখানে ঘুরতে আসবে সবার কাছে সাফিসিয়েন্ট ফান্ড থাকে না, সবাই তো সমান টাকা নিয়ে আসে না। যে ভেবে নিয়ে আসছে তার থেকে বেশি খরচা হলে সে ঘুরতেই পারবে আর ঘুরতে পারবে। এবার কি হচ্ছে পরবর্তীকালে সে বদনাম যখন করবে না এখানে যাস না, তো জায়গাটার তো আরো ভ্যালুয়েশন আস্তে আস্তে কমতে থাকে। এটাই তো হচ্ছে সব জায়গায়। দেখুন, দীঘা পুরী একটা বিশাল নাম ফাটিয়ে দিয়েছে। সমুদ্র সৈকত দীঘা পুরী পশ্চিমবাংলার, বিশেষ করে উড়িষ্যার তো পুরী ছেড়েই দিন হেভি। ওখানে উড়িষ্যার মন্দির থেকে শুরু করে অনেক কিছু বিশাল ব্যাপার জগন্নাথ দেবের, ওইটা তো আছেই। কিন্তু পশ্চিমবাংলার মধ্যে সমুদ্র সৈকত দীঘা মানে মানুষের কাছে ফেমাস, সেরা। কিন্তু সেই জায়গাটাকে টপকে বকখালির এই সমুদ্র সৈকত অঞ্চলটাকে যদি ডেভেলপ করতে হয়, দীঘার যেরকম নাম ফেটেছে সেরকম যদি একই রকমভাবে মানে নাম ফাটাতে হয় এই জায়গাকার আরও ভালো করে, পর্যটক আসবে দলে দলে, তাহলে কিন্তু আপনাদের সবাইকে এক হয়ে পর্যটকের ভালো কিভাবে হবে, পর্যটকদের সুবিধা কিভাবে হবে সেইটা আপনাদের সবাইকে দেখতে হবে। তবেই কিন্তু এই জায়গাটার উন্নতি হবে এবং সবার আপনাদেরও উন্নতি হবে এবং পর্যটকরাও দলে দলে আসা শুরু করে দেবে অটোমেটিক্যালি। মানুষ ভালোবাসা পেলেই ভালোবাসা দিতে আসে। কি আপনারা বলবেন? ভালোবাসা পেলেই তো আমরা ভালোবাসা দিতে আসবো আরো বেশি করে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আপনি এই কথাটা বললেন, খুবই ভালো একটা কথা। মানে আমার ভিডিওর মাধ্যমে আমার যারা ভিউয়ার্স আছে, যারা দর্শকগণ আছে, তারা দেখে অন্তত আপনারা নিজেদের কমেন্ট, নিজেদের মন্তব্য অবশ্যই জানাবেন, গুরুত্ব মন্তব্য। কারণ আপনাদের মন্তব্যের উপরে নির্ভর করছে এই বকখালির যে এই যে সৌন্দর্য উপভোগ করার, আর দর্শকরা যে দলে দলে এই জায়গাটায় যে আসবে, ভিজিট করবে, সেই ব্যাপারটা কিন্তু নির্ভর করছে আপনাদের মূল্যবান কমেন্টের ওপরে। ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বলবো যে আপনারা চেষ্টা করুন একসাথে হয়ে যে এই জায়গাটার যে টোটোর যে স্ট্যান্ডের যে একটা আপনার ইউনিয়ন গঠন করে এখানের যারা পার্টি পলিটিক্সের মধ্যে রয়েছেন, যে শীর্ষ নেতা যিনি আছেন যারা, তাদের সঙ্গে একটা আলোচনা করুন এই ওয়ার্ডের। একমাত্র প্রশাসনই পারে, প্রশাসনের হাতেই সব ক্ষমতা এবং আমাদের যারা লিডার আছে, তাদের মানে আধিকারিকরা আছে পার্টিগত, তাদেরই কিন্তু হাতে সব ক্ষমতা, যে তারা যদি চায় এই জায়গাটাকে সুন্দর বানিয়ে দিতে পারে, তারাই চাইলে। আর তাদের ওপরেই আমাদের কিন্তু ভরসা। ঠিক আছে? তো আপনারা সেখানেই যান। আমি মানে আশা করি তারা নিরাশ করবে না আপনাদের অঞ্চলটাকে ভালো করার, তারা কিন্তু উদ্যোগ অবশ্যই নেবে। ঠিক আছে? আমার মনে হয়। আর এই বকখালির মোটামুটি আরও উন্নতিটা বাড়বেই, এইটুখানি আমি বলতে পারি। আর আমরাও চেষ্টা করছি যে আমাদের এই ক্যামেরার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে মানুষের কাছে এই বকখালিটাকে একটা অন্য রূপ দিয়ে প্রেজেন্ট করা, যাতে সেই সৌন্দর্য দেখে, সেই সৌন্দর্য টানে এই বকখালিতে দলে দলে মানুষ ছুটে আসে। আমরাও চেষ্টা করছি আপ্রাণ সেটাই করার। এই জায়গার নানান অফবিট প্লেসগুলো, জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। তো আপনারাও চেষ্টা করুন যাতে যেই মানুষগুলো দলে দলে এই সৌন্দর্য দেখতে আসবে, সেই মানুষগুলোর যাতে যোগাযোগ ব্যবস্থাটা, যে গাড়ি ঘোড়ার ব্যবস্থাটা যেন একদম ভালো হয়, সেটা আপনারা একটু উদ্যোগ নেন। নাহলে আপনারা নিজেরা নানা উদ্যোগ নিলে হবে না। আর আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আমার দর্শকগণকে। আচ্ছা, তারপর নৌকরও গাফিলতি আছে। 9:30 লাস্ট, যদি 9টা ধরো 35, 40 যদি হয়ে যায়, তাহলে বলবে আমি আর যাবো না। সে আবার বলে যে থানার বড়বাবুকে ডাকো, ওকে ফোন করো, ও যদি বলে তাহলে আমি যাব। থানার বড়বাবু কি বলেছে? কোস্টা থানার বড়বাবু বলে যে 9:30 যদি লাস্ট হয়, 10টা পর্যন্ত আমার পারমিশন নিতে হবে না। যদি 11টা বাজে তাহলে আমার পারমিশন নিতে হবে। তারপরেও এনারা এরকম করছে, তাও এরা নৌকোবালারা অনেক ঝামেলা করে পর্যটককে পার করে দেয়। সবাই তো আর পর্যটকরা সবাই তো আর ঝামেলা করতে আসে না। হ্যাঁ, অনেকের অ্যাক্সিডেন্টলি দেরি হতে পারে, অনেকের বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার কোনো সমস্যা হয়ে যেতে পারে। যদি হ্যাকেল হয় তখন কি বলে জানো? তখন বলে যে 500 টাকা দিতে হবে। কেউ বলে আবার বলে যে 700 টাকা দিতে হবে। যে রাত 11টা 12টা হয় বলে 700 টাকা দিতে হবে, না হলে পার করবে না।
এইগুলো তো এখানে ঝামেলা অনেক আছে। অরাজকতা চলছে রীতিমতো। আপনারা বললে কাকে বললে খারাপ। যাই হোক, বললে- আপনারা বললেই খারাপ। জানালেন, আমার ভিডিওর মাধ্যমে এটা অবশ্যই জানানো উচিত। পর্যটকরা এসে না হলে প্রবলেমে পড়বে। আজকে আমার 8 বছরের বা 6 বছরের 7 বছরের বাচ্চা কাচ্চা নিয়ে আমি এসেছি, আমার বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে এসেছি ঘুরতে মৌসুমী আইল্যান্ডে। আচ্ছা, রাত্রেবেলা ফেরার সময় আমাদের দেরি হয়ে গেল, ফিরবো তো আমাদের এখানে সব কিছু রেডি করা রয়েছে, ফিরতেই হবে আমাদের। এবার আমার বাচ্চার কোনো একটা সমস্যা হতেই পারে, হ্যাঁ, ঠিক আছে, হতেই তো হয়তো পারে। একটা টয়লেট চেপে গেল, তো লেট হয়ে গেল, আমি গাড়িটা 9:30টার মধ্যে রাত্রে পেলাম না ফেরার, তাহলে আমার বিপদ ঘটে গেল। এইটুখানি এখানে যদি সহানুভূতি না পাই, তার জন্য কিছু এক্সট্রা মূল্য নিল। হ্যাঁ, আপনারা এটাই বলতে চান যে এক্সট্রা কিছু মূল্য নিক, কিন্তু অন্তত পারাপারটা করে দিই, করে দিক। কারণ এটা ছাড়া তো কোনো ব্যবস্থা নেই, জলপথ ছাড়া আর কোনো উপায় নেই। তো এই দিকটা যদি একটু ভাবেন তাহলে ভালো হয় আর কি, তাই তো? হ্যাঁ, তাহলে একটু ভালো হয়। ওনার হয়ে আমি সেটা বললাম। 500 টাকার জায়গায় ওটা ধরো 200 টাকা 300 টাকা, এমন কোনো ডিফারেন্স না তো। 9:30 লাস্ট, 9:30, তাতে ধরো 9:45 হলো বা 10টাই হলো, তখন বলে নৌকাওয়ালা যদি বলে আমি যাব না, তাহলে না, এইটা একটু ব্যবস্থা ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক না করলে এই জায়গাটার কি করে মানুষ আসবে সাহস করে? পার্কিং বলা, আমাদের এখানে যত পার্কিং আছে ওদের তো হোটেলে রান্না বান্না সব রেডি হয়ে আছে, ধরো 10 লোক খাবে, না যদি যেতে পারে তাহলে 10 লোকের যে রান্নাটা তো পুরো নষ্ট হয়ে গেল। তাই তো। হ্যাঁ, তাহলে ওরা কি করবে? 700 টাকা বললেও 700 টাকা নৌকাওয়ালাকে দিয়ে যেতে হবেই, কিছু করার নেই। এটা তো বাধ্যতামূলক করে দিয়েছে এরা, মানে এটা খুবই একটা কিন্তু বিপদ, মানে যারা পর্যটকরা আসছে তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা বিপদ, কিন্তু একটা চাপে টেনশনের একটা ব্যাপার কিন্তু এই জিনিসটা এরা করছে। আর এটা যারা এরা করছে, এরা হচ্ছে পুরো অন্যায় করছে। এটা আপনাদের কি মনে হচ্ছে? আপনারা অবশ্যই জানাবেন। পর্যটকরা আসলে, একটা যদি পর্যটক আসে 100 জনের পেট চলে, এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু মাথায় এই রাখতে হবে। একজনের জন্য 100 জন কেন, আরো 10,000 জন আসতে পারে। হ্যাঁ, 10,000 যদি তার ভালো হয়, তা সে যদি ভালো রিভিউ পায়, হ্যাঁ, তাহলে কত লোকের পেট চলে। একদম ঠিক। এবার ভেবে নাও, আমি বলছি জোর গলায় বলছি, হয়তো আমি বলে খারাপ হয়ে যাব, কিন্তু উপকার এখানকার আছে কত লোকের হবে? হ্যাঁ। দোকানদারের হবে, সবার আয় উন্নতি বাড়বে। দোকানদারের হচ্ছে, হোটেলওয়ালার হচ্ছে, হ্যাঁ, তারপরে প্রত্যেকটা মানুষের, স্থানীয় মানুষের আয় উন্নতি বাড়বে। গাড়িওয়ালার হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এখানে একটা বলছি, হ্যাঁ, এখানে মন্দির হবে, আস্তে আস্তে মন্দির হবে, রাস্তা দিয়ে আসার পথে মানুষ দেখবে, মন্দির দর্শন করতে করতে আসবে। মানুষ পয়সা দিলে আসলেই আমাদের মন্দির হবে, আপনার 5 টাকা করে 5 চাঁদা। টাকা করে দিন। পর্যটকরা যারা আসবে নিচ্ছেন, তা দেবে না, আমরা দেবো না, এটা 2000 জন যদি আসে 5 তাহলে টাকা করে হলে কত হ্যাঁ, হয়? আমরা দেবো না, কিন্তু এই জায়গাটাকে আপনাদের তো ভালো করার দায়িত্ব তো আপনাদের নিজেদের, স্থানীয় লোকেদের। ইনি এগিয়ে এসছেন পার্কিং ইনি এগিয়ে এসছেন, এনার মতন যদি আরো 10 জন এগিয়ে আসেন, তাহলেই তো এটা উন্নতির দিকে এগোবে। হ্যাঁ, যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার এই মূল্যবান বক্তব্য আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব ছড়িয়ে দেওয়ার। তো খুব ভালো লাগলো। এই জায়গার মানে উন্নতি মানে যাতে হয় সেই বিষয় নিয়ে আপনি কিছু বক্তব্য রাখলেন, মূল্যবান একটা বক্তব্য রাখলেন, প্রোটেস্ট করলেন, এটা খুবই ভালো লাগলো আমাদের কাছে। আর আমরাও চাইছি এই এক একটা জায়গার সৌন্দর্য কিভাবে তুলে ধরে মানুষকে আকর্ষণ করার, যে সেই জায়গায় আসুন, আপনারা 2 দিন কাটিয়ে যান। তো যাই হোক, খুব ভালো লাগলো। আসি, আবার দেখা হবে, আসলে অবশ্যই আমরা মৌসুমী ঘুরে রিটার্ন আসবো, খুব তাড়াতাড়ি আসতে হবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আসলাম, আছে, দেখা হবে আবার দাদা। আচ্ছা, ঠিক আছে। তো শুনতে পারলেন ইনি কতটা চিন্তা করেন এই পুরো বকখালির, ওনার যে অঞ্চলটা যাতে সুন্দর হয়ে ওঠে, যাতে পর্যটক ব্যবস্থা আরও ভালো হয়ে ওঠে, সেই দিকটা উনি কতটা ভেবেছেন। তো তাই জন্য কিন্তু ওনার এই বক্তব্য উনি রাখলেন। ঠিক আছে, যাই হোক, আপনারা জানাবেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। তো চলুন, এবারে আমরা মৌসুমী আইল্যান্ড যাব, পারাপার হব, আমরা ঘাটের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এই জাস্ট সামনেই ঘাট। বলছি, এই পাতিপুলিয়া ঘাট থেকে রিটার্ন যাওয়ার পথে, মানে 10 মাইল রিটার্ন যাওয়ার পথে কত করে ভাড়া আছে মাথা পিছু? 15 টাকা। এটা কি পুরো টোটো ফুল ভর্তি হলে তবেই ছাড়বেন, নাকি 6 জন হলে তবেই ছাড়বেন, আর 3-4 জন হলে বা 2 জন হলে ছাড়বেন না? তখন আবার বেশি রেট দিলে পুরো মানে 15 টাকা করে 90 টাকা দিলে নিয়ে চলে যাবেন, 1 জন 2 জন যাওয়া হোক। আর এখান থেকে রিটার্ন কটা অবধি টোটো পাবে? রাত 9:30। আচ্ছা, রাত 9টা বা রাত 8টা অবধিও যদি কেউ স্টেশন অবধি যেতে চায়, এখান থেকে কত ভাড়া? আমাদের এখান থেকে 80 টাকা করে পার হেড, মানে স্টেশন পৌঁছাতে। এটা কি মানে সারাদিন, এখন সকাল থেকে রাত অবধি এই একই ভাড়া? তো ওইখান থেকে আসার পথে তো 50 টাকা করে ছাড়ছে। ওখান থেকে, ওখানে অনেক গাড়ি, ওখান কে কোথা থেকে নিয়ে আসছে কি করে বলবো আমরা?
ওখানে তো অনেক রকম গাড়ি চলছে। না টোটোর কথাই বলছি। না টোটো ডাইরেক্ট এখানে যারা ছাড়ছে ওখানে ব্যাপারটা কি বলবো, ওখানে হাজার গাড়ি গাড়ি চলছে। ধরো কেউ নিয়ে যাচ্ছে, বকখালি গাড়ি আছে, কেউ আসতে নিয়ে চলে আসছে 50 হরিপুরে টাকা। গাড়ি যাচ্ছে, হল্লা গাড়ি গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এবারে ওই স্টেশনের যে গাড়ির সঙ্গে স্টেশনের লাভ নেবে যে গাড়ির সঙ্গে আমাদের সঙ্গে রেট ফিক্স করা আছে, একই রেট। জোর মানে একদম স্টেশনের যে বেরিয়েই যে সামনে সেখান থেকে আমাদের সঙ্গে আর এমনি মেন রোডে এসে যারা তখন হল্লা আর কি। কে 30 টাকা নিয়ে আসছে, কে 25 টাকা নিয়ে আসছে, এরকম ভাবে নিয়ে এলে আমরা কি করে যাবো? আমাদের 1 ঘন্টা যেতে হবে, আবার খালি আসতে হবে এখানে। আচ্ছা, এই কারণে আপনাদের আবার এই 80 টাকা চার্জটা ফিক্স। এবারে যদি লোক মেন যদি বেশি হয়, এবারে যে জায়গায় 8 জন থাকে তাকে আচ্ছা, আপনারা যদি এখান থেকে ডাইরেক্ট কাউকে বকখালি বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসতে হয়, 2 জন বা 3 জন যাক, তখন সেরকম নেবেন? ওই 250 থেকে 300 টাকা নেওয়া হয়, মানে 60 টাকা করে পার হেড করা আছে। আচ্ছা আচ্ছা 60 টাকা করে করা আছে। 5 জনের উপরে গাড়ি ছাড়ে। একটা গাড়ি তো 3-4 ঘন্টা পরে একটা টিপ পাবে, সারাদিনে যদি 2 টিপ হয়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? এবার ওখানে গেলে তো ওখানে লোক দেবে না, ওখানে স্টার্ট স্ট্যান্ড আছে, ওখান থেকে আবার খালি আবার। মানে একদম পাতি বাংলা কথা, আপনারা যদি বকখালি অবধি বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দেন পর্যটকদের, মানে আপনাদের পুরো ফুল টোটো 250 টাকা রিজার্ভ। হ্যাঁ দিতে হবে। সে 2 জন হোক, 5 জন হোক, 3 জন হোক, 5 জনই লাস্ট। আর না যদি মেন যদি বেশি হয়ে যায়, হুম। এবার যেন 60 টাকা করে সেরকম দিয়ে চলে যাবে। 5 জন থাকলে আর বেশি দিতে হচ্ছে না, 60 টাকা করে বুঝেছি মানে 250 টাকা একটা পুরো রিজার্ভ হলো, সে 2 জন, 3 জন, 4 জন, 5 জন অবধি। একটা হয়ে যাবে। আর এই হচ্ছে ব্যাপার। আর এইটা কি মানে সারাক্ষণ এখন সকাল থেকে রাত অবধি একই রেট আছে? প্রায় 10টা পর্যন্ত আমাদের গাড়ি চলে এখানে। 10টা অবধি। 9:30 টাইম, ফিক্স টাইম। আচ্ছা। আমরা খিয়া পর্যন্ত টাইম, তারপরে আধ ঘন্টা থাকে এমনি গাড়ি। আচ্ছা, এই একই রেট থাকবে নাকি অসুবিধার কারণে আপনারা রেটটা ফাট করে বলবেন না এখন আর যাবো না, রাত হয়ে গেছে, আর টোটো ওই নেই? জন্য পারবে না, আমাদের রাত্রে একই রেট ফিক্স থাকে। আমাদের ইউনিয়ন ভুক্ত একই। আর এখান থেকে 10 মাইল যাওয়া অবধিও আপনার রাত অবধি টোটো এমনি অ্যাভেলেবেল, 15 টাকায় এইরকমই যাবে আর কি। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো একটা ইনফরমেশন। তো চলুন এবারে এখান দিয়ে এই স্ট্যান্ডেও শুনে নিলেন, এই পাতিবুনিয়া ঘাটের সামনে যে স্ট্যান্ড লাগোয়া, এটাই কিন্তু মেন এনাদের টোটো স্ট্যান্ড। মানে আপনারা যদি পাতিবুনিয়া ঘাট থেকে রিটার্ন যাবেন, যখন মৌসুনি আইল্যান্ড হয়ে রিটার্ন যখন যাবেন আপনাদের গন্তব্যে, সে আপনারা স্টেশনেও যেতে পারেন, বকখালি আপনাদের হোটেল যে রয়েছেন সেখানেও যেতে পারেন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে টোটো স্ট্যান্ড, ঠিক আছে? এইখান থেকে আপনারা টোটো আছে আর এই সব ভ্যানগুলো আছে, আপনারা কিন্তু এখান থেকে এইভাবে যেতে পারেন। তো চলুন এবারে আমরা যাব আইল্যান্ডে। সময়সূচি প্লাস ভাড়ার তালিকা একসাথে রয়েছে এই পাতিবুনিয়া ঘাটের, আপনাদের আমি দেখিয়ে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন প্লিজ। এই হচ্ছে পাতিবুনিয়া ঘাট। কত করে নিচ্ছেন? কত? 10 টাকা করে স্পেশাল। স্পেশাল টাইমিং 5 টাকা। টাইমের 5 টাকা। ও টাইমের বোর্ড 5 টাকা। এটা আর ও সব জায়গায় টাইম বে টাইম চলছে। আর বে টাইমে কত? 10 টাকা। 10 টাকা। আমরা কি বে টাইম না টাইমে? আপনি রিজার্ভ করলে 200 টাকা পড়বে। আচ্ছা, আর যদি রিজার্ভ করলে রিজার্ভে না 200 টাকা যেতে পড়বে। চান, রিজার্ভে যদি না যেতে চান তাহলে 15 জন কি 20 জনের জন্য আপনাকে ওয়েট করতে হবে। 10 টাকা করে পার হেড নেবো। আচ্ছা, 15 জন মিনিমাম। হ্যাঁ, 15 থেকে 20 জন। না মানে ধরুন 15 হয়ে গেল, হ্যাঁ। তারপরে কি ওয়েট করতে হবে? না, ছেড়ে দেবো। ওটা যেতে পারি। আমরা বে টাইমের লঞ্চে এখন যাচ্ছি 10 টাকা করে ভাড়া দিয়ে, ঠিক আছে? মাত্র 4-5 জন যাচ্ছি। ছেড়ে দিচ্ছি। কেন বলুন তো, আমাদের টাইমটা তো বেঁচে যাচ্ছে, এই একটা সুবিধা কিন্তু করেছে এখানে। এমনি 45 মিনিট অন্তর অন্তর কিন্তু লঞ্চ, হ্যাঁ জানি, বাইক যাচ্ছে, দেখি বাইক পারাপার করছে, দেখুন কত উঁচুতে, কত সুন্দর। এই বাইকের জন্য কি করতে হচ্ছে? 50 টাকা? ও মানে আপনি পার করে দেবেন আবার তুলে দেবেন? আপনার বাইক, আপনার কোনো রিস্ক নেই, রিস্ক আমার। 50 টাকা দেবেন, ব্যাস কাজ শেষ। এত উঁচু বাইক কিভাবে তুলছেন দেখুন খালি, এই তো অবাক ব্যাপার। আমাদের ওখানে তো এরকম তোলে না। এই দেখুন অবস্থা, দেখুন দেখুন কতটা খাটনি করতে হচ্ছে। দেখুন একবার একটা বাইক, পাহাড়ের মতন বাইক তুলতে হচ্ছে, দেখুন কিভাবে উঠাতে হচ্ছে দেখছেন? এই দেখুন কতটা ডিস্টেন্স, দেখুন নিচে দেখুন জল কতটা ডিস্টেন্স নৌকো থেকে, কিভাবে তুললো রিস্ক নিয়ে। দেখুন আমার তো মনে হয় 100 টাকা দিলেও কম দেওয়া হয়ে যাবে ওনাকে। 50 টাকা এটা কোনো মূল্যই না, এটা কি আমি তো এটাই বুঝতে পারলাম না, এইভাবে তোলা যায়? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো আমরা এখন রয়েছি পাতিবুনিয়া ঘাট। পাতিবুনিয়া ঘাট দিয়ে এখন আমাদের বে টাইমের লঞ্চ ছেড়ে দিল, মাত্র 10 টাকা করে পার হেড। সুদূর পুরো সমুদ্র বলতে পারেন, এটা কিন্তু সমুদ্র, ঠিক আছে? নোনা জল কিন্তু একদম। তো এই ঘাট দিয়ে এখন আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ডে। এই দেখুন এই কয়জন রয়েছি আমরা এই লঞ্চের মধ্যে, মাত্র এই কজন দেখুন। আর 2-1 জন আসছে, মোটামুটি ছাড়তে যে কজন আসবে মোটামুটি তুলে নিচ্ছে। এখন জোয়ার রয়েছে, ওই যে সাইডের যে গাছগুলো দূরে দেখতে পাচ্ছেন, ওইগুলোই কিন্তু ম্যানগ্রোভ গাছ, যেটাকে বাংলায় সুন্দরী গাছ বলা হয়। আর এই গাছের
নামেই কিন্তু আমাদের সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন। এই হচ্ছে সেই সুন্দরী গাছ। পাতিবুনিয়া ঘাট ছেড়ে কিন্তু আমরা চলে আসলাম। এইবারে আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ডের দিকে। ঠিক আমার পেছনেই মৌসুমী আইল্যান্ড, তার জন্য কিন্তু আমাদের এখন লঞ্চ রওনা দিয়ে দিয়েছে পাতিবুনিয়া ঘাট থেকে। আমরা চলে আসলাম মৌসুমী আইল্যান্ডের ঘাটে। তো গাইস, আমরা কিন্তু পৌঁছে গেলাম পাতিবুনিয়া ঘাট থেকে মৌসুমী বালিয়ারার ঘাটে। এই হচ্ছে মৌসুমী বালিয়ারা ঘাট। এই ঘাট থেকে এবারে বাইরের দিকে বেরিয়ে আপনারা টোটো পাবেন। টোটোতে করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের গিয়ে পৌঁছে দেবে মৌসুমী আইল্যান্ডে। তো চলুন কত করে কি ভাড়া নিচ্ছে সেটাও আপনাদের দেখাবো। টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। আপনারা এই ঘাটের এখান থেকে নেমে এসেই আপনারা কিন্তু আপনাদের ডান দিকে দেখতে পারবেন টোটো, অনেক টোটো আছে। দেখি কত করে কি মৌসুমী আইল্যান্ড কত করে। সো আপনারা চলে তো আসলেন মৌসুমী বালিয়ারি ঘাটে। তো এবারে টোটো স্ট্যান্ডে চলে এসেছি বেরিয়ে। টোটোয় করে এবারে যেতে হবে মৌসুমী আইল্যান্ড। আর মৌসুমী আইল্যান্ডে চলে তো যাবেন, যাওয়ার আগে একটু জানকারিটা নিয়ে তারপর চলুন মৌসুমী আইল্যান্ডে। তাহলে আপনারা ডিসিশন নিতে পারবেন যে কি করবেন। ঠিক আছে, তোমার নাম কি ভাই বলো? আমি শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, যাই হোক ঠিক আছে। সবাই নাম ধরে এখানে এসে জিজ্ঞেস করার দরকার নেই, কারণ দাঁত ছাদ পড়ে যেতে পারে নাম বলতে গিয়ে। তো রেখে দরকার নেই, ঠিক আছে। ডাইরেক্ট এসে এনার ফোন নম্বরে ফোন করবেন, ওনার নম্বর উনি বলে দিচ্ছেন। নম্বরটা বলো আগে। 7586064780। আচ্ছা, এই হচ্ছে ওনার ফোন নম্বর। এবারে ওনার বক্তব্যটা শুনে নিই। এখান থেকে মৌসুমী আইল্যান্ড পৌঁছাতে মাথা পিছু পার হেড কত করে টোটোতে? 25 টাকা করে পার হেড, 5 জন করে সিস্টেম, 25 টাকা মাথা পিছু। যদি কেউ দুজনও থাকে তবু ওই 125 টাকাই দিতে হচ্ছে আর মাথা পিছু হিসাবে আর কি। টোটাল ফুল বুকিং ছাড়া আপনারা যান না। দুজন হলে ওই রিজার্ভ করে ওইভাবে যেতে হবে। তো আমরা যেমন দুজন এসছি, এখন যদি আমরা বলি দাদা এখনই চলো, তোমরা বলে ঠিক আছে তাহলে 125 টাকা তো আমরা ছেড়ে দিচ্ছি। এইটাই তো মানে লঞ্চ প্রায় 40 মিনিট, প্রথমে বললাম 40-45, পরে লঞ্চ 45 মিনিট। তো ততক্ষণ কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। যদি 2-3 জন আসেন তাহলে কি করতে হবে, 125 টাকা দিয়ে সাথে সাথে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। আপনাকে ছেড়ে দেবে। এই হলো একটা গেল। এইবারে বলো তোমার কি সুবিধা। আর একটা সিস্টেম আছে, যারা শুধু পার্টিকুলারই মৌসুমী আইল্যান্ড ঘুরতে এসছে, দিনের দিনে ঘুরে এখানে থাকবে না, ঘুরে রিটার্ন আবার চলে যাবে। সে নামখানা স্টেশনের দিকে চলে যাক, কিংবা বকখালিতে তার হোটেল নেওয়া আছে সে সেখানে চলে যাক। এই রকম যারা আসবে পর্যটকরা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে। আইল্যান্ডটা তো অনেকটাই বড়, কি কি জায়গা ভালো প্লেস আছে সেইগুলো ঘুরিয়ে নিয়ে আসার জন্য তোমরা কি চার্জ আছে সেটা বলো। আপনারা কি সুবিধা দিচ্ছেন সেটা আপনারাই জানাবেন। এখানে সুবিধা হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ডে এখানে আমাদের ম্যান গ্রুপ রয়েছে, এখানে 70 থেকে 80 মতন রিসোর্ট রয়েছে। আচ্ছা, যারা এখানে এসে 1 ঘন্টা 2 ঘন্টা হোল্ড করে ঘুরে আবার রিটার্ন বাবদ চলে যাবে, ওদের জন্য আছে আমাদের পাঁচুথান রয়েছে, কিংবা কাঁকড়ামারি চড়া রয়েছে। আচ্ছা, পুরো মৌসুমী আইল্যান্ড বেল ঘুরতে গেলে একটা সময়ের ব্যবধান আছে। সময়ের মধ্যে দেখা যাবে উনি একটা 3 ঘন্টা কি 4 ঘন্টা একটা টাইম খেয়ে নিল। আচ্ছা, এই 3-4 ঘন্টা টাইম খেয়ে নিলে এই ট্যুর ড্রাইভারটা তো বেকার হয়ে যাচ্ছে। আর ওনার ভিতরে একটা ইনকামের প্রয়োজন আছে। দেখা যাবে 500-700 টাকার মধ্যে উনি 3-4 ঘন্টা ঘুরে চলে আসবে। 3-4 ঘন্টা 500-700 টাকা পড়বে পুরো মৌসুমী বিশাল জায়গা নিয়ে 3-4 ঘন্টা দিয়ে। আচ্ছা, তারা ধরুন অনেকে তো লাগেজ ঠাগেজ নিয়ে এসে একবারে নিয়ে চলে আসলো, একদিন ঘুরে সারাদিনে বেরিয়ে যাবে, বাচ্চা কাচ্চা রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো তারা মালপত্র 2-3 ঘন্টার জন্য কোথাও রেখে আইল্যান্ডটা ফ্রিভাবে ঘুরবে, সেরকম কোনো হোটেল বা কিছু আছে? কোনো অসুবিধা নেই। আমাদের টোটো গাড়ি যেই গাড়িটা রিজার্ভ হবে ওই গাড়িতেই রাখলে কেউ হাত দেবে না। আচ্ছা 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 আচ্ছা। আমাদের এমন মৌসুমী আইল্যান্ডে এমন গোটে একটা নির্দেশ করা আছে, যদি কেউ মোবাইল পর্যন্ত রেখে দিয়ে যদি পুরো আইল্যান্ডটা ঘুরে চলে আসে, মোবাইল যেখানকার জিনিস ওইখানকার জিনিস পড়ে থাকে। বাবা, এটা তো একদম হেভি একটা ব্যাপার, মানে এর কোনো তুলনা হয় না এই জিনিসের। একটা জায়গার মানে উন্নতি হতে কেউ আটকাতে পারবে না যদি এই জিনিসটা থাকে। না, এটা আপনি না, ব্যাপারটা যে পর্যটক আসবে তাদের সবার 600 টাকা দেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। মানে যারা ধরুন খুবই আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে,
যাদের কম পয়সার মধ্যে মৌসুমী আইল্যান্ডটা ঘুরে সুন্দরভাবে চলে যেতে চাইছে, কম পয়সার মধ্যে না, মৌসুমী আইল্যান্ডটা তো ঘুরলাম, তো তাদের জন্য কম পয়সার মধ্যে আপনারা কি একটা প্ল্যানিং রেখেছেন মৌসুমী আইল্যান্ডে ঘোরানোর জন্য? আছে বলতে আমাদের এখানে ম্যান গ্রুপ আছে। আচ্ছা, ম্যান গ্রুপ আছে কিংবা রিসেট রয়েছে। আচ্ছা, ওইটা ঘুরে কম পয়সার মধ্যে ওই 200-250 টাকার ভিতরে মোটামুটি। মানে কটা স্পট দেবেন? দুটো, তিনটে স্পট মোটামুটি ভালো ছবি ভিডিও তুলে মজা পাবে একদম। মানে এত সুন্দর প্লেস, হ্যাপি প্লেস আছে এখানে। আমাদের ম্যান গ্রুপ যে রয়েছে, ম্যান গ্রুপ দেখলে যে কোনো মানুষ চমকে উঠবে, সমুদ্র ঢেউ দেখতে যে কোনো মানুষ চমকে উঠবে ম্যান গ্রুপটা দেখলে। মানে এই জিনিসগুলো আপনারা মোটামুটি কত টাকার মধ্যে ঘুরিয়ে ক ঘন্টার মধ্যে রিটার্ন নিয়ে আসবেন এই ঘাট অবধি? 1 ঘন্টার মধ্যে আমরা 250 টাকা চার্জ নাই। আচ্ছা, সেই জায়গায় যদি 5 জন হয়, আচ্ছা, আর সেই জায়গায় যদি 2 জন হয়, সেই জায়গায় আমরা মার্চিং করি 50 টাকা মার্চিং করি, 200 টাকার মধ্যে আমরা আপ ডাউন করে নিই। কম হলে আর একটু বেশি লোক হলে 5 জন হয়ে গেলে পুরো হলে 250 টাকাই নেই, 250 টাকাই নেন, লাগে না? আচ্ছা, 250 টাকাই নেন। আচ্ছা, আর সিজন ওয়াইজ কি এটা কিছু বাড়তেও পারে? না, এটা আমাদের অ্যাভেলেবলই ভাড়া, এটা অ্যাভেলেবলই, মানে যখন বেশি লোক হয়ে যায় তখনও কোনো অসুবিধা নেই, এই একই রেট থাকে। যদি 5000 গেস্ট আসে তো 5000 গেস্টের যেই ভাড়া, আর 5 জন গেস্ট আসলে সেই ভাড়া, একই ভাড়া আমাদের এখানে, কোনো আমাদের ডুপ্লিকেট নেই। দেখুন, আজকে কিন্তু 27শে মার্চ 2024, তাই তো? তো আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা আপনি জোর দিয়ে বলছেন, আমাদের ভাড়া বাড়বে না আর কমবে না, যেই ভাড়া ওই ভাড়া। আপনি যদি বলেন যে 24 টাকা আমি দেবো, তাও আমি আপনাকে, মানে ভবিষ্যতে সব মূল্য বৃদ্ধির উপরে ভাড়া কিছু বাড়তে পারে, সেটা বাড়লে তখন তো সবাইকে, হ্যাঁ, সবার বাড়লে আপনাদেরও বাড়বে। মানে অন্যায্যকর ভাড়া হুটহাট বললেন বেশি কম, এটা হবে না। বাহ, এটা খুব ভালো জিনিস। আর একটা কথা, আপনারা যে এই 3টে স্পট 250 টাকার মধ্যে ঘুরিয়ে দেবেন, আমাদের লোকালিটি প্যাসেঞ্জার যারা যায় ওদের ক্ষেত্রে যেই ভাড়া হচ্ছে, আপনাদের ক্ষেত্রে ওই ভাড়া। আপনি এখানে এসে আপনাদের ব্যবহার ভালো পাবে, ব্যাস, ব্যবহার তো অবশ্যই ভালো পাবেন। আর কোন জায়গাগুলো প্লেসগুলো সুন্দর সেই জায়গাগুলো তো সুন্দরভাবে গাইড করেও দেবে। এখানে আমাদের 200-250 খানার টোটো চলে। কেউ কারোর মুখ থেকে যদি একটা খারাপ ভাষা পায়, কোনো গেস্ট বা কিংবা আমাদের লোকালিটি প্যাসেঞ্জার, যদি কেউ কোনো টোটো ড্রাইভার যদি খারাপ একটা কুকথা করে থাকে, ওর জন্য কিন্তু আমাদের 350 টাকা ফাইন করা আছে। ওরে বাপরে বাপ, বিশাল ব্যাপার। প্লাস 2 দিন ওনার গাড়ি বন্ধ। বাহ, এরকম পর্যন্ত আমাদের ইউনিয়ন থেকে ফ্যাসিলিটি করা আছে। কোনো গেস্ট যদি এসে লাগেজ যদি একটা ছেড়ে দিয়ে চলে যায়, ওই লাগেজটা কিন্তু উনি বাপস রিটার্ন পাওয়ার জন্য সেটা বি আমার ইউনিয়ন কর্মকর্তা ওখানে জমা হয়ে যায়, ওখান থেকে নিয়ে যেতে। বাহ, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনাদের মূল্যবান ওই কথাগুলো আমাদের দর্শকরা শুনে নিল, জানতে পারলো, এবং ওদের আগামী দিন মৌসুমী আইল্যান্ড আসার জন্য ওদের উৎসাহটা আরও বেড়ে যাবে এই ভিডিওটা দেখার পর। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। তো চলুন এবারে রওনা দেওয়া যাক পুরো মৌসুমী আইল্যান্ডের 3টে স্পট সুন্দর সুন্দর, সেই জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। টোটো 250 টাকার বিনিময়ে কিন্তু আমাদের এই জায়গাগুলো ঘোরাবে। এই দেখুন রাস্তা, দেখুন, মানে আমরা কিন্তু নৌকো পার করে এপারে চলে এসেছি, আর এই পারে কিন্তু আর কোনো সড়ক পথ নেই আসার মতন। আপনাকে এই পারে আসতে গেলে এই দ্বীপে, মানে এটা কিন্তু একটি আইল্যান্ড, এই দ্বীপে যদি আপনাদের আসতে হয় তাহলে কিন্তু একমাত্র পথ জলপথ, নৌকো করে ছাড়া আপনারা কিন্তু এই দ্বীপে আসতে পারবেন না। আর এই দ্বীপের মধ্যে দেখুন ঘর বাড়ি, দেখুন চাষ আবাদ সব এই দ্বীপে, এই দেখুন সব ব্যবস্থা রয়েছে, চাপাকল থেকে শুরু করে দোকান পাট, মানে এটা কিন্তু একটা গ্রাম, মৌসুমী গ্রাম বলতে পারেন। দেখুন নারকেল গাছ, তাল গাছ কি নেই, সব বিশাল একটা গ্রাম। এইটাকেই বলা হয় মৌসুমী আইল্যান্ড। আর এই আইল্যান্ডটাকে জুড়েই একটা সাইডে সমুদ্রটার সাইড, যেটা সেই সমুদ্র সাইডে এই জায়গাটা তৈরি হয়ে উঠেছে আসল পর্যটক কেন্দ্র। এই পুরোটাই কিন্তু মৌসুমী আইল্যান্ড। এই যত বড় দেখছেন টোটো করে যাচ্ছি এখন, যতটা রাস্তা, এই পুরো রাস্তাই কিন্তু সবই কিন্তু মৌসুমী আইল্যান্ডের মধ্যেই তৈরি করা হয়েছে। একটা সময় কিন্তু এই আইল্যান্ডটা পুরো খোলা ময়দান, মানে বালিয়াড়ি আর বালিয়াড়ি ছিল। তারপর আস্তে আস্তে পলি জমতে জমতে সমুদ্রের মাঝে কিন্তু এই দ্বীপের সৃষ্টি হয়েছে। সেই দ্বীপে আস্তে আস্তে মানুষ জনবসতি বাড়তে বাড়তে কিভাবে দেখুন একটা বিশাল গ্রামে পরিণত হয়েছে। আজকে সেই গ্রামের নাম হয়েছে মৌসুমী আইল্যান্ড। এই দেখুন এইগুলো সব জলের মাঝখানে এরকম জমি, এই জমির মধ্যে এইসব হয়েছে। দেখুন চাষ আবাদ কি নেই, সব এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর আসল যে সমুদ্র সাইডে যেখানে আপনাদের নিয়ে যাচ্ছি, সেই জায়গাটা দেখবেন ম্যানগ্রোভের অরণ্য, আর এক সাইডে সুদূর বিস্তীর্ণ সমুদ্র, মানে সে এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠবে সেই জায়গায় গেলে দেখতে পারবেন। তো চলুন আমরা এখন সেই পথেই আস্তে আস্তে এগিয়ে চলেছি। টাটা টাটা টাটা। ও কি রাস্তা, দারুণ দারুণ দারুণ। এই যে একটা স্কুল, সমুদ্রের মাঝে স্কুল, এই যে বালিয়াড়া অবিনাশ স্মৃতি বিদ্যালয়। টাটা মামনিয়া, টাটা।
বাই বাই, এটা বাই বাই বলছে। মৌসুনী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্যর মাঝে আমাদের স্পটে দাঁড় করালো। এটা হচ্ছে ম্যানগ্রোভের অরণ্য, এখান থেকে আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে। তো সেখানে আমরা এখন এসেছি। এই হচ্ছে মৌসুনী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্যর একটা ভিউ পয়েন্ট। আজকের এই মৌসুনী আইল্যান্ডের সাইট সিনের প্রথম ডেস্টিনেশন এটা। এইখান থেকে আমি আপনাদের ম্যানগ্রোভ অরণ্যটা দেখাবো। আমার এখন সামনের দিকটা আমি দেখতে পাচ্ছি, আপনাদেরও অবশ্যই দেখাবো। সুদূর সমুদ্র দূরে, আর আমার একদম সামনে প্রথমেই বিশাল ম্যানগ্রোভের অরণ্য। সেই অরণ্য পুরো জলের তলায়, প্রায় বেশিরভাগটাই ডুবে গেছে জলের তলায়, এখন জোয়ার চলছে। আর অরণ্য পার করেই কিন্তু বিশাল সুদূর সমুদ্র। নিজের চোখেই দেখে নিন এই মৌসুনী দ্বীপের ম্যানগ্রোভ অরণ্যের ভিউ পয়েন্টের সৌন্দর্য। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. আমরা ওই জায়গাটায় নেমেছিলাম। ওই 5 থেকে 600 মিটার আপনাকে হেঁটে আসতে হবে। হেঁটে আসলেই আপনারা এই সুদূর সমুদ্র দেখতে পারবেন একদম সামনাসামনি। আর এইখানেও খুব সুন্দর ভিডিও শ্যুটের পয়েন্ট আছে, দারুণ পয়েন্ট এই জোয়ারের সময় বিশেষ করে। আর জোয়ার না থাকলেও আবার আরও সৌন্দর্য, ঠিক আছে, এক একটা সৌন্দর্য আলাদা টাইমে। আমি এখন এই জায়গার সৌন্দর্য আপনাদের একটু দেখাই। এই সমুদ্রের মাঝে যে ডুবে গেছে ম্যানগ্রোভ অরণ্য অনেকটা, সেই সৌন্দর্যটা এবারে দেখুন কেমন লাগছে। Maybe separate is better. I will love you till forever. ও কি জায়গা, কি সুন্দর জায়গা, দেখুন প্রকৃতি কত সুন্দর। দারুণ। পুরো একদিকে ম্যানগ্রোভের অরণ্য, আর এই সামনে দূর দূরান্ত ম্যানগ্রোভের জঙ্গল। জলের তলায় রয়েছে কিন্তু এখন জল, কিন্তু জোয়ারের জল এত দূর চলে এসছে, জঙ্গল পুরো ডুবে গেছে। এইটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ ফরেস্ট সাইট সিনের মধ্যে। এইটা কিন্তু সবার ফার্স্ট আসবে, মানে মৌসুমী আইল্যান্ডে ঢোকার পথে কাছাকাছি কিন্তু এটা সবার ফার্স্ট, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। ম্যানগ্রোভের অরণ্য আর সমুদ্রের জলে ডুবে গেছে ম্যানগ্রোভের অরণ্য। কি সৌন্দর্য দেখুন, খালি প্রকৃতির সৌন্দর্য কাকে বলে। এই হচ্ছে মানে দ্বীপের যে পাড়, মানে জল কিন্তু জোয়ারের জলে অনেক দূর চলে এসছে, জল এখন জোয়ার হয়েছে বলে। আর ম্যানগ্রোভের অরণ্য কিন্তু অনেক দূর দূরান্ত ডুবে গেছে জলের তলায়। আর আমি দেখি কতটা ভেতরে গভীরে যেতে পারি, জল কতটা অবধি মোটামুটি আছে। বেশি দূর যাব না, তবে কিছু দূর গিয়ে আপনাদের যেই দৃশ্য দেখাবো, আর আমি যেই দৃশ্য দেখবো, অপরূপ সৌন্দর্য কাকে বলে সেই দৃশ্য। দেখুন সিন দেখুন, জঙ্গলের মাঝখানে নৌকো দাঁড়িয়ে রয়েছে। আহা, চারিদিকে জলে থই করছে, জঙ্গল জলের তলায় ডুবে গেছে। দূর দিগন্ত কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, কেউ নেই, একটাও প্রাণী নেই। চারিদিকে জল আর জল, আর চারিদিকে ফরেস্ট আর ফরেস্ট, সুদূর বিস্তীর্ণ জঙ্গল আর জল, সমুদ্র। তার মাঝে আমি দাঁড়িয়ে আপনাদের এই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করাচ্ছি। এইখানে কিন্তু
সবাই যে এসে এই জায়গার ভিডিও ক্যাপচার করতে পারবে বা দেখতে পারবে, সবাই যে এই জায়গাটা এসে এইভাবে, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই সৌন্দর্য দেখাবই, অবশ্যই দেখাবো। আপনারা উপভোগ করুন যে কেমন এই মৌসুমী আইল্যান্ডের এই ম্যানগ্রোভের অরণ্য যখন জলে ডুবে যায় তখন কেমন লাগে সেই দৃশ্য। দেখুন দূর দূরান্ত, দেখুন শুধু বিস্তীর্ণ জলরাশি আর ম্যানগ্রোভের অরণ্য, সবুজ আর সবুজ। ও এদিকটা দেখুন, ও কি লাগছে, সোজা ম্যানগ্রোভের অরণ্যের মাঝখান থেকে একটা গলি বেরিয়ে গেছে। ও এ মাছ খুঁজতে চলে এসছে। এই যে দেখুন, এই দেখুন এবারে আমি কোথায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা এবারে আপনারা দেখুন। বিশাল ম্যানগ্রোভ অরণ্য আর সুদূর বিস্তীর্ণ জলরাশি সমুদ্রের, সেই জায়গায় কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি জঙ্গলের মাঝে। ও পুরো প্রকৃতির মাঝে হারিয়ে গেছি আজকে। ও কি সুন্দর প্রকৃতি। এই হচ্ছে বকখালির মৌসুমী আইল্যান্ডের ভেতরে ম্যানগ্রোভের অরণ্য। এক একটা গলি চলে গেছে দেখুন জলের মধ্যে, এই দেখুন এক একটা গলি চলে গেছে। এই দেখুন দূরে সোজা চলে গেছে, এই দেখুন। ওফ, তবে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি অজান্তেই এই জলে নেমে পড়েছিলাম, কেননা আমার মাথায় ছিল না যে এটা পুরোটাই সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। এখানে যেই খাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই খাড়িগুলিতে কিন্তু মাঝে মধ্যেই কুমির চলে আসার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই সব ম্যানগ্রোভ গাছের এই জঙ্গল ঝোপে ঝাড়েই কিন্তু কুমির চুপচাপ বসে থাকে। তাই আমি সতর্ক করে দিলাম, আমার মতন এই ভুলটা আপনারা আগামী দিন কেউ করবেন না। ও মাছ খুঁজে বেড়াচ্ছে। আহারে, চলে আসলাম আমি পাড়ে, অনেকটা ভেতরে চলে গেছিলাম, পাড়ের দিকে চলে আসলাম। ওই যে আমার চটি খুলে রেখে এসেছি হাফ প্যান্ট পরে। আমি এতক্ষণ যেই ম্যানগ্রোভের জঙ্গলের মাঝে ছিলাম এতক্ষণ, সেই জায়গাটা আমি এখন এইখান থেকে দেখাচ্ছি যে কতটা দূরে। মানে এখান থেকে ভিউটা দেখুন কত দূর। দেখতে পারলেন কতটা দূর, কতটা ডিস্টেন্সে আমি গেছিলাম হেঁটে হেঁটে। এটা তো শুধু আপনাদের আশীর্বাদের জন্যই এটা সফল করা সম্ভব হচ্ছে আমার, ব্যাস আর কিচ্ছু চাই না, শুধু আশীর্বাদটুকু। তো এখান থেকে বেরিয়ে এবারে নেক্সট যে স্পট আছে সেটা আপনাদের এবারে দেখাবো। চলুন, এখানে অনেক টাইম কাটিয়ে দিলাম, নেক্সট স্পটে চলুন এবারে, চলুন যাওয়া যাক এবারে। সো গাইস, এখন কিন্তু আমি এসে পৌঁছালাম মৌসুমী আইল্যান্ডের আনন্দধারা প্রজেক্টের সামনে। আপনারা মৌসুমী আইল্যান্ডে ঘুরতে আসলে এখানে সারা দিন খাওয়া দাওয়া থাকা একসাথে খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। তো চলুন সেই আনন্দধারা প্রজেক্টের যে রিসর্টগুলো রয়েছে সেটা একটু আপনাদের এবারে পরিচয় করাই। আনন্দধারা প্রজেক্ট আমি স্ক্রিনে একদম দেখিয়ে দিলাম আপনাদের। যদি আপনাদের যোগাযোগ করতে হয় অবশ্যই এই নম্বরে ফোন করবেন, যোগাযোগ হয়ে যাবে। আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো নম্বর। এখানে ভেতরে এরকম একটা স্টল রয়েছে, এই যে ছোট ছোট কটেজ করা রয়েছে, খুব সুন্দর। আর এই দেখুন ঝাউবন, তারপর এই এখানে হচ্ছে খাওয়া দাওয়া করার একটা ডিনারের জায়গা, খুব সুন্দর মাঝখানে, মানে সবুজ প্রকৃতির মাঝখানে আপনারা। আর সামনে সুদূর বিস্তীর্ণ জলরাশি সমুদ্র, ঠিক তার সামনেই কিন্তু আপনারা প্রকৃতির মাঝখানে খাওয়া দাওয়া করবেন। সে একটা দিন হোক বা দুটো দিন হোক, যার যেরকম সামর্থ্য, একদিন হলেও আসুন আপনারা। আমি বলবো দারুণ দারুণ একটা ফিল করবেন, যে দারুণ একটা ভালো লাগা, মানে এখানে আসলে মানে আপনারা বুঝতে পারবেন যে এই প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া করা, একটা দিন কাটানো যে কতটা আনন্দের, সেটা মানে মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আপনারা চেষ্টা করুন অন্তত এসে একবার একটা দিন অন্তত এখানে থেকে যান, দেখবেন দারুণ লাগবে। তো চলুন এবার এই সামনের দিকটা আপনাদের দেখাচ্ছি, মানে যেখানে সমুদ্রটা, দোলনা সিস্টেম করা রয়েছে, আপনারা এখানে দোলনায় ঝুলতেও পারেন সুন্দর প্রকৃতির মাঝে। এখানে সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে, অনেকটা জায়গা নিয়ে এই প্রজেক্টটা করা রয়েছে। মানে একদম রিসর্টের গায়ে, প্রজেক্টের গায়ে জল এসে ধাক্কা মারছে, যেহেতু জোয়ার। এটা অসাধারণ মানে জায়গা, এখানে থাকলে আপনাদের দারুণ একটা ফিল করবেন। একটা দিন এখানে থাকুন, আমি বলবো
দেখবেন এই জায়গাটা ওপর থেকে আপনাদের দেখায় কীরকম লাগছে, দেখুন দৃশ্যটা দেখুন। এই প্রজেক্টটার যে ভেতরের যে সৌন্দর্য এবং সামুদ্রিক সাইডের যে সৌন্দর্য, সেটা তো সব কিছু আপনারা দেখলেন। এইবারে এখানে আপনারা কি কি সুব্যবস্থা আছে থাকার জন্যে সেটা জেনে নেব এইখানকারই রিসর্ট দেখভাল করে এই ভাইয়ের কাছ থেকে। তো ভাই, তোমার নামটা যদি একটু বলতে। আমার নাম গোবিন্দ প্রধান। তুমি এই রিসর্টের দেখাশোনার দায়িত্বে আছো আর কি। আচ্ছা, এখানে থাকতে গেলে কীরকম কি মানে থাকতে গেলে রুম নিতে গেলে 1200 করে পার হেড লাগে রুমে, একজনের 1200, এক একজনের 1200 টাকা করে পার হেড রুম। কোন রুমগুলো সেটা একটু কি দেখানো যাবে বাইরে থেকে? নন এসি রুমগুলো। হ্যাঁ, হচ্ছে কটেজ, এই হচ্ছে কটেজ। এই দেখুন কি সুন্দর ব্যবস্থাপনা, দেখুন এই একটা মানে খাট রয়েছে, মোটামুটি 3 জন তো আরামসে, একদম খুব সুন্দর। আর ওপরটা দেখুন কত সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম, দেখুন শাওয়ার আছে, সব ব্যবস্থা আছে ঠিকঠাক। আচ্ছা, এই রুমটা নিতে গেলে কত খরচা বললেন? 1200 করে থাকা খাওয়া চার্জ বাবদ মাথা পিছু 1200, মানে 3 জন যদি একটা রুমে থাকে 3600, তাই তো? ওটা দেখলে নন এসি 1200 টাকা পার হেড হিসাবে থাকা খাওয়া নিয়ে। আর এইটা যেটা এবারে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এসি রুম। এই দেখুন, এটা ডবল বেড রয়েছে, এই দেখুন এসি রুম, ডবল বেড, 3 6 জন একসাথে আপনারা 6 জন বন্ধু বান্ধব আসলেন রিল্যাক্সে, কোনো ব্যাপার না। খুব সুন্দর বড় সাইজের ঘর। এই হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম, দেখুন একদম টিপটাপ ওয়াশরুম, শাওয়ার থেকে শুরু করে সব কিছু একদম টিপটাপ। এটার জন্য চার্জ কত পড়ছে বলে বলো? এসি নিতে হলে 1500 করে পার হেড। থাকা খাওয়া একদম খাওয়া দাওয়াটা কি মেনু আছে যে খাওয়াবে এটা এখানে? আপনাদের সকলের যেটা প্রথমে চিন্তা থাকে যে থাকা খাওয়া নিয়ে 1200 1500 যে প্যাকেজগুলো আপনারা অনেক ভিডিওতে দেখেন, মানে কী কী খাওয়াবে একদম পার্টিকুলারই জিনিসগুলো, কী কী আইটেম, সেই আইটেমগুলো হয়তো অনেকে দেখায় না, ঠিক আছে? তো সেইটাও আমি চেষ্টা করছি আপনাদের পুরো দেখিয়ে দেওয়ার ডিটেলে, যে এই খাওয়া দাওয়া বেসিক করে কিন্তু আপনাদের দিয়েই কমপ্লিট 1200 কিংবা 1500 প্যাকেজটা হবে আর কি। এটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এই মেনুটাই কিন্তু থাকে। এবারে আপনাদের দেখাবো মৌসুনী আইল্যান্ডেরই আনন্দধারা যে রিসর্ট এতক্ষণ দেখছেন, সেই রিসর্টের পাশে আরেকটা ক্যাম্প বানিয়েছে তারা। তো চলুন সেটা এবারে আপনাদের দেখাই। এই দেখুন, এটা একদম নতুন তৈরি হয়েছে, দেখুন ওফ, এবার সুইমিং পুল। এটা হচ্ছে 302 নম্বর রুম এনাদের, জাস্ট ওয়াও। দেখুন বেড দেখুন, 3 জনের জন্য সাফিসিয়েন্ট। আর নিচে টাইলস ফাইলস দেখুন, অসাধারণ সুন্দর। আর ওয়াশরুমটা অনেকটাই বড় ওয়াশরুম, খুব ভালো। এটাই থাকতে গেলে কত? রুমটাই নন এসি 1200 আর এসি নিলে 1500। ভিআইপি একটা রুম আপনাদের দেখাই, চলুন দেখুন তো পছন্দ হয় কিনা। তলাতেও কিন্তু থাকার জায়গা রয়েছে, প্লাস এই যে নিচতলায় 308 নম্বর রুম, এগুলো হচ্ছে ভিআইপি রুম, সবে নতুন একদম কাজ হয়েছে ফল সিলিংয়ের, দারুণ জাস্ট ওয়াও। এই দেখুন এসি টেসি লাগানো রয়েছে এখানে। আর খাটটা দেখুন কত সুন্দর, 3 জন আরামসে থাকতে পারবেন। যেটা আসল মেন জিনিস যেটা দেখার, ওয়াশরুম। ও ওয়াও, দেখুন ওয়াশরুম দেখুন, ও একদম কোনো কথা হবে না। এটা কিরকম রেট? 1600 থেকে 1700। 16 থেকে 1700, সে সিজন যাই হোক সিজন যখন বাড়তে পারে, তখন বাড়তে পারে। কত বাড়তে পারে তাও সিজনে? সিজনের সময় দেখা যাবে 2000 হতে পারে, 2100 হতে পারে, এরকম করে ভিআইপি রুমগুলো। এই ভিআইপিগুলো। আর এমনি নর্মালগুলো বাড়তে পারে, সেটাও বাড়তে পারে, এতটা বাড়বে না, এতটা না, তাও 100-200 টাকা বাড়বে। চ্যালেঞ্জিং রেট বলবে, চ্যালেঞ্জিং রেট। খুব সুন্দর টিপটাপ একদম। এই হচ্ছে ওয়াশরুম তার। এটা কত? ওই একই তো, 1600 টাকার মধ্যে আর কি, ওই সেম খাওয়া দাওয়া সমেত একদম প্যাকেজ। এগুলো 1600 টাকা। যে এই মৌসুনী আইল্যান্ডের 3টে জায়গা আমরা ঘুরে দেখব, তো সেই 3টে জায়গা কমপ্লিট হবে, আর একটা বাকি রয়েছে, তো সেটা দেখিয়ে এবারে আমি ভিডিওটা আমার শেষ করব। এখন আমরা যাচ্ছি এই মৌসুনী আইল্যান্ডেরই সমুদ্রের চর আর কি, নদীর চর বলে এরা এই জায়গাটা, নদীর চর, একটা ভিউ পয়েন্ট, মানে এখান থেকে সমুদ্রই আর কি, পুরো সমুদ্রের একটা সাইড। এখান দিয়ে সমুদ্রটা আর কি কেমন লাগছে দেখতে, সেই সৌন্দর্যটা এবার আপনাদের একটু দেখাবো। জল কিন্তু যখন নেমে যাবে অনেক দূর চলে যাবে। এখন দেখুন কোথায় জল, এই দোকানটা কিন্তু জলের মধ্যে, একদম মানে একদম জলের মধ্যে, সামনে বসে একদম রিল্যাক্সে চিলড হতে পারবেন। এটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের নদীর চর।
এই একটা রিসর্ট আপনাদের দেখাই মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যাম্প। এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের মানে মৌসুমী আইল্যান্ডের সর্বপ্রথম রিসর্ট যদি কোনো হয় সেটা কিন্তু এই বিচ ক্যাম্প রিসর্ট। এই রিসর্টটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডে সর্বপ্রথম তৈরি করা হয়। এখানকারই বাসিন্দা এই কাকা, তিনি কিন্তু এইখানের এই রিসর্টের মালিক, ঠিক আছে। তার বিশাল বড় রিসর্ট জায়গা নিয়ে জমি জমা রয়েছেন। তিনি আর একটা রিসর্ট পাশে করেছিলেন, প্রথমে দুটো রিসর্ট বানিয়েছিলেন, তো একটা উনি নিজে রেখেছেন আর একটা সাইডে বিক্রি করে দিচ্ছেন। আর ওনার এই রিসর্টটা দেখাই, দেখুন এই যে এগুলো সব নতুন বানানো হচ্ছে, এইগুলো সব রেডি রয়েছে, ঠিক আছে। ক্যাম্প এখানে বনফায়ার হয়, এখানে দোলনা সিস্টেম রয়েছে, দারুণ 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 একটা ব্যাপার। এখানে মাচা খাওয়া রয়েছে সুন্দর, এখানে বসে চিল্ড হতে পারবেন আপনারা, মানে অসাধারণ একটা জায়গা কিন্তু, যাই বলেন। এইসব রিসর্টে থাকলে সত্যি একটা আলাদা অনুভূতি। দেখুন এখান থেকে এই বিচের সৌন্দর্য দেখুন, দেখুন এই হচ্ছে রিসর্টগুলো, দেখুন এই দেখুন বিচ ক্যান্ডি এটা। তো বিচ ক্যাম্পের রিসর্টের কাকার থেকে মোটামুটি এই বিচ ক্যাম্পের ধারণা নিয়ে নেবো এবং আপনাদেরও ধারণা দেওয়ার চেষ্টা করবো। সব থেকে কমের যে থাকার জায়গা, থাকা খাওয়া দিয়ে কতর মধ্যে করছে? 1000 টাকায় করে দিই। 1000 টাকায় করে দেয় থাকা খাওয়া সমেত, একদম সকাল থেকে শুরু করে। খাবারটা আমাদের মেনুতে থাকে, আসলে আমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিই। আচ্ছা, তারপরে দুপুরে আলু ভাজা, ডাল, মাছের ভাজা, মাছের ঝোল, চিংড়ি, মালাইকারি, সবজি, চাট, পাঁপড়। বিকেলে একটা স্ন্যাক্স দিই, রাতে ডিনারে চিকেন দিই, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি। তারপর দিন ব্রেকফাস্ট, ডিম সেদ্ধ বা ডিমের আমলেট, আর লুচি তরকারি, একটা করে মিষ্টি দিয়ে আমরা। বাহ বাহ, খুব সুন্দর। 1000 টাকার মধ্যে এগুলো পুরো কমপ্লিট প্যাকেজ। আর রুমগুলো এই ধরনের কটেজগুলো, এগুলো ফ্যামিলি, এগুলো 900,000 টাকা। 900,000-এর মধ্যে। আর 1000 টাকা যেটা বলছেন এই রুমগুলো নাকি? এই বেড়ার যে কটেজ রুমগুলো আছে এগুলো দিই 1200-1000। এইগুলো 1200-1100 করে আর কি, নতুন হচ্ছে। বাহ বাহ বাহ, দারুণ। এসিটা 1400। এসিটা 1400, আচ্ছা আচ্ছা। মানে রুমের কোয়ালিটি খুবই ভালো। এখন গেস্ট রয়েছে, ওই জন্য ভেতরটা আমি দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। তো খুবই ভালো, খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখুন গাছপালা, ঝাউবন, মাঝখানে প্রকৃতির মাঝে সুন্দর একটা জায়গা। আপনারা একটা দিন আরামে কাটিয়ে এনজয় নিয়ে যেতে পারবেন, সুন্দর একটা পরিবেশ। সো গাইস, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন সব আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।